আমাদের রুটিন অনুযায়ী আজকে যে ক্লাস আছে তো সেটা হচ্ছে আমাদের পরিবেশ বিজ্ঞানের ক্লাস। মোটামুটি 21 জন জয়েন হয়ে গেছো অলরেডি। তো চলো আমরা শুরু করছি। রেকর্ডিং থাকছে, যারা পরে জয়েন করবে অবশ্যই রেকর্ডিংটা দেখবে। ওকে, আমাদের পরিবেশ বিজ্ঞানের একদম প্রথম চ্যাপ্টার থেকে আমরা আজকে শুরু করব, যেহেতু এটাই ফার্স্ট ক্লাস আমাদের। তো আমাদের যে সিলেবাস, তো সেই সিলেবাস আমি প্রথম দিন আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে সেখানে আমি অলরেডি বলেছি তোমাদের যে এই যে পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটা, এটা আমাদের প্রত্যেকবারই একবার না একবার কাঁদিয়ে ছাড়ে, হ্যালো। তাই না? কারণ নির্দিষ্ট কিছু সিলেবাস রয়েছে যেগুলোকে পরীক্ষার হ্যালো। আগের মুহূর্তে চেঞ্জ করে দেয়। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যালো। হ্যাঁ স্যার, আওয়াজটা ক্লিয়ার আসছে না। আওয়াজ ক্লিয়ার আসছে না? প্রত্যেকের কাছে কি এরকম হচ্ছে আওয়াজ নিয়ে? না স্যার, ক্লিয়ারই আছে তো। আচ্ছা সিদ্দিক, তাহলে তোমারই দেখো নেটওয়ার্ক প্রবলেম আছে। একটু বাইরে দিয়ে দেখো যদি ছাদেটাতে যাওয়া যায়, বা একটু বাইরে মাঠ দিয়ে যদি যাওয়া যায় দেখো, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে যেমন আমাদের আজকের যে আলোচনা চ্যাপ্টার, সেটাই একটা ব্যতিক্রমী চ্যাপ্টার, যেটা এর আগে যতবার টেট হয়েছে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই চ্যাপ্টারটা কিন্তু সেই সময় ছিল না, ঠিক আছে? এমনকি আমাদের 2022 সালে যে টেট পরীক্ষা হয়েছে সেখানেও এই চ্যাপ্টারটা ছিল না। 2023 সালের যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার এক সপ্তাহ আগে সিলেবাসকে চেঞ্জ করে এবং পর্ষদ থেকে নতুন সিলেবাস দেয়, সেখানে হঠাৎ করে এই চ্যাপ্টারটা অ্যাড করে, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। শুধু এটা নয়, আরও বেশ কয়েকটা চ্যাপ্টার থাকে যেগুলো আগে থেকে আগের কিছু চ্যাপ্টার ডিলিট করে নতুন কিছু চ্যাপ্টার অ্যাড করে, এবং এবারেও করবে, প্রত্যেকবারই করবে যখনই টেট পরীক্ষা হবে। তো আপাতত যে লেটেস্ট সিলেবাস রয়েছে সেই অনুযায়ী আমরা পড়তে থাকবো। দেখো, আমাদের এই যে পরিবেশ রয়েছে, পরিবেশ বলতে কি? দেখো, পরিবেশের যদি আমরা সংজ্ঞা দেখি, আমরা ওডামের সংজ্ঞা বলতে পারি। এছাড়া একাধিক পরিবেশ বিজ্ঞানী রয়েছে যাদের বিশাল কঠিন কঠিন সংজ্ঞা আমরা বলতে পারি, কিন্তু সেই সব সংজ্ঞা আমাদের বলে জেনে কোনো রকম লাভ নেই। আমাদেরকে শুধু ছোট্টবেলা থেকে সেই ক্লাস 4-এ যখন আমরা পড়েছিলাম যে আমরা চারপাশে যা কিছু দেখি, গাছপালা, পশু পাখি, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের পরিবেশ, ব্যাস এটুকুই শুধু মনে রাখা উচিত আমাদের, ঠিক আছে? আমরা চারপাশে যা কিছু দেখছি সেগুলো পরিবেশের অন্তর্গত। তুমি দেখছো তোমার পাশে প্রতিবেশী রয়েছেন, তারা সামাজিক পরিবেশের অন্তর্গত। তোমার বাড়ির ছাদে কিছু ফুল গাছ আছে, তোমার শখের গাছ, সেগুলো আমাদের উদ্ভিজ্জ পরিবেশের অন্তর্গত, ঠিক আছে? তোমার ছাদের মধ্যে ধরো একটা ফুলের টব পড়ে রয়েছে যেটার মধ্যে তুমি এখনো পর্যন্ত কোনো ফুল গাছ লাগাওনি, সেটা আমাদের জড় বস্তু, সেটাও কিন্তু আমাদের পরিবেশের অন্তর্গত। অর্থাৎ জীব জড় সমস্ত কিছুকে নিয়ে কিন্তু আমাদের পরিবেশ গঠিত হচ্ছে, শুদ্ধ এইটুকু মনে রাখবো। এবার এই যে টোটাল এনভায়রনমেন্ট আমাদের, এই এনভায়রনমেন্ট দুটো কম্পোনেন্ট দিয়ে গঠিত হয়। একটা আমরা বাংলায় যেটা সহজ ভাষায় বললাম জীব আর জড়, সেটাকেই আমরা ইংলিশে কি বলছি, বায়োটিক কম্পোনেন্ট আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট। ওকে, তো টোটাল আমাদের যে ইকোসিস্টেম, এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেমটা কি? ঠিক দেখো, যদি আমরা দেখি যে মাঠে কি রয়েছে, মাঠে সবুজ ঘাস রয়েছে। সেই সবুজ ঘাসগুলোকে কে খাচ্ছে? না ছাগলে খাচ্ছে। ছাগলকে আবার কে খেয়ে নিচ্ছে? বাঘে খেয়ে নিচ্ছে বা শিয়ালে খেয়ে নিচ্ছে। তো এই যে একটা চক্রাকার ফুড চেন আমরা পড়বো, ফুড চেন, খাদ্য শৃঙ্খল, তো সেটাকেই আমরা একসাথে ইকোসিস্টেম বলতে পারি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে প্রতিটা জীবের সাথে উদ্ভিদ, জড় বস্তু পরস্পরের সাথে মিথস্ক্রিয়া করে বেঁচে রয়েছে। যেমন তুমি বর্তমানে যে রুমের মধ্যে বসে রয়েছো, সেই রুমটাকে তুমি প্রত্যেকদিন পরিষ্কার করো, সকালে ঝাঁট দেওয়া হয়, সেখানে ধোয়া মোছা করা হয়, এবং তার ফলে কি না, রুমের মধ্যে একটা একটা ভালো পরিবেশের মধ্যে তুমি বসবাস করতে পারছো। যদি কেউ কারো রুম প্রত্যেক দিন ঠিক মতো পরিষ্কার না করে, তাহলে কি সেই রুমের পরিবেশটা অস্বাস্থ্যকর হয়ে যাবে। ঠিক সেরকম দেখো, তুমি এই যে তোমার রুমটা, সেটা একটা জড় বস্তু, তো সেটার উপরে তুমি নির্ভরশীল, আবার তোমার উপরেও রুমটা নির্ভরশীল। দেখবে কোনো পোড়ো বাড়ি যদি থাকে, যে বাড়িটা ছেড়ে অনেকে হয়তো চলে গেছে, বাড়ি ত্যাগ করে চলে গেছে, সেই বাড়িটা আস্তে আস্তে জঞ্জাল, আবর্জনা, গাছগাছালিতে ভরে যায়। তার কারণ কি? সেখানে পরিষ্কার করার মতো মানুষ নেই। তার মানে কি, বাড়িটা কোনো না কোনোভাবে ওই মানুষগুলোর উপরে কিন্তু নির্ভরশীল ছিল। ঠিক একই রকমভাবে মানুষেরা ওই বাড়িটার উপর নির্ভরশীল ছিল থাকার জন্য। তো প্রত্যেকটা জীবের সাথে, জড়বস্তুর সাথে এবং উদ্ভিদের সাথে, এই পরিবেশের সমস্ত কিছুর সাথে একটা দেওয়া নেওয়ার সম্পর্কে থাকে। মানে আমরা তাদের কিছু উপকার করি, তারা আমাদের কিছু উপকার করে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের ইকোসিস্টেম। যেমন তুমি মাসের শেষে
249 টাকা বা 349 টাকার একটা রিচার্জ করছো, তার ফলে কি পাচ্ছ তুমি, বেশ কিছু ডাটা পাচ্ছ, তুমি এন্টারটেনমেন্ট পাচ্ছ, নতুন নতুন জিনিস করতে শিখতে পাচ্ছ, অনলাইন ক্লাস করতে পারছো, আর তার বদলে তুমি কোম্পানিকে একটা নির্দিষ্ট অর্থ দিচ্ছ, মূলধন দিচ্ছ, তাই না? ঠিক সেরকম ব্যাপার। তো বায়োটিক কম্পোনেন্ট কোনগুলোকে বলবো আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট কোনগুলোকে বলবো? দেখো, বায়োটিক কম্পোনেন্ট আর অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের যত প্রকারের জড় বস্তু পরিবেশের মধ্যে রয়েছে, ইট কাঠ পাথর বালি, সেগুলো তো বটেই, তার সাথে সাথে বিভিন্ন ভৌত উপাদান যেগুলো রয়েছে, যেমন ধরো তাপমাত্রা, সূর্যের আলো, মাটি, বৃষ্টিপাত, এই সমস্ত জিনিসগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এবার এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্টটা আমরা দেখতে পাচ্ছি, সে অ্যাবায়োটিক কম্পোনেন্ট নিজে কিন্তু জড় বস্তু, ঠিক আছে, তার তার কোনো প্রাণ নেই। কিন্তু আর এই বায়োটিক কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের টোটাল যে জীব জগৎ রয়েছে, সমস্ত জীবেদের একসাথে আমরা বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত করছি। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই বায়োটিক কম্পোনেন্ট আছে তার কারণ হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ অ্যাবায়োটিক কম্পোনেন্ট নিজে জড় বস্তু, কিন্তু সে বায়োটিক কম্পোনেন্ট অর্থাৎ জীব জগৎ সৃষ্টির জন্য অপরিহার্য। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, সূর্যের আলো, মাটি, অক্সিজেন, জল, এগুলো তো কোনোটা জীব নয়, এগুলো সব অ্যাবায়োটিকের মধ্যে পড়ে, জড় পদার্থের মধ্যে পড়ে। কিন্তু দেখো, আমি তুমি এই যে আমরা জীব, সেই জীবেরা বেঁচে রয়েছে কিন্তু এই অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলোর উপরেই নির্ভর করে। ঠিক সেই কারণে অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে মুখ্য কম্পোনেন্ট আমাদের জীবজগতের মধ্যে, যে বায়োটিক কম্পোনেন্টকে বাঁচিয়ে রাখে, বা যার জন্য অ্যাবায়োটিক কম্পোনেন্টের জন্য বায়োটিক কম্পোনেন্ট সৃষ্টি হয়েছে। দেখো, বায়োটিক কম্পোনেন্টকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে প্রডিউসার অর্থাৎ কি, যাদেরকে আমরা বাংলা ভাষায় উৎপাদক বলে থাকি। উৎপাদক মানে ট্রি, উদ্ভিদরা, বিভিন্ন প্রকারের ট্রি হতে পারে, সেখানে বিভিন্ন প্রকারের তোমার অ্যালগি হতে পারে, ফাঙ্গাস হতে পারে, মানে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া হতে পারে, সায়ানো ব্যাকটেরিয়া যেমন রয়েছে, এরা হচ্ছে প্রডিউসারের মধ্যে পড়ে। আর কনজিউমার অর্থাৎ কি, আমরা, অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, আমরা খাবারের জন্য অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর ওপর নির্ভরশীল। অর্থাৎ আমরা সূর্যের আলোতে গিয়ে দাঁড়ালেই আমাদের পেট ভরে যায় না, তার জন্য হয় তোমাকে চিকেন খেতে হবে, চিকেনকে, মুরগিকে মেরে, আর না হলে তোমাকে ধান চাষ করে ধান গাছ থেকে ধান নিয়ে খেতে হবে, তাই না, চাল নিয়ে খেতে হবে, সেটাই। তো আমরা কনজিউমারের মধ্যে পড়ছি, অর্থাৎ খাদক শ্রেণী বা খাদক সম্প্রদায়ের মধ্যে পড়ছি। খাদক সম্প্রদায়কে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। দেখো, হার্বিভোরাস হচ্ছে তারা যারা শুধুমাত্র উদ্ভিদদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে, অর্থাৎ সহজ ভাষায় আমরা যাদের তৃণভোজী বলি, মানে ঘাস খায় যারা, যেমন গরু ছাগল, এদেরকে হার্বিভোরাস বলা হচ্ছে। কার্নিভোরাস হচ্ছে কি, কার্নিভোরাস হচ্ছে মাংসাশী প্রাণী, অর্থাৎ যারা ঘাস খায় না, ঘাস পাতা খায় না, উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে না, বরং অন্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন বাঘ, সিংহ, হাইনা, শেয়াল, ঠিক আছে, এরা হচ্ছে কার্নিভোরাসের মধ্যে পড়ছে। আর ওমনিভোরাস কি, ওমনিভোরাস হচ্ছে আমরা, অর্থাৎ যারা হার্বিভোরাসও বটে আবার কার্নিভোরাসও বটে, অর্থাৎ ঠিক যেরকম তুমি শাক পাতা তরকারিও খাও, আবার তুমি চিকেন মটনও খাও, তাই না, ঠিক সেরকম, অর্থাৎ আমরা সর্বভুকের মধ্যে পড়ি। কে কে পড়বে এখানে, মানুষ পড়বে, ভাল্লুক পড়বে, পিঁপড়ে পড়বে, আরশোলা পড়বে, এরা সবাই ওমনিভোরাসের মধ্যে পড়ে। ওকে, এই ওমনিভোরাসের বেশ কয়েকটা উদাহরণ মানুষ ছাড়াও মনে রাখবে, বিশেষ করে ভাল্লুকটা, কারণ এটা ক্লাস 3 এর পরিবেশ বিজ্ঞান বইয়ে কিন্তু রয়েছে, ভাল্লুক একটি সর্বভূক প্রাণী। তো এটা থেকে প্রশ্ন তোমাদের আসতেই পারে যে নিচের কোনটি ওমনিভোরাসের অন্তর্গত, বা নিচের কোনটি সর্বভূক প্রাণী। হ্যাঁ, হয়তো মানুষকে সেখানে দেবেই না, বা আরশোলাকেও দিতে পারে সেখানে, যেমন আগের বার এই যে ডেট্রিভোরাস থেকে দিয়েছিল 2023 সালের পরীক্ষায়। হ্যাঁ, ডেট্রিভোরাস কাদেরকে বলা হচ্ছে, বেশ কিছু প্রাণী রয়েছে যারা ডেট্রিটাসকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এই যে ডেট্রিভোরাস, এই সমস্ত প্রাণী, এদের যে খাদ্য, এদের খাদ্যকে বলা হয় কি, এদের খাদ্য হলো ডেট্রিটাস। ওকে, ডেট্রিটাস বলা হয় এদের খাদ্যকে। ঠিক যেমন ওমনিভোরাস মানে সে শাক পাতা মাংস সবই খায়, কার্নিভোরাসে মাংস খায়, হার্বিভোরাসে শাক পাতা খায়, আর ডেট্রিভোরাসে ডেট্রিটাস খায়। ডেট্রিটাস কি, ধরো কোনো একটা ছাগল মরে গেল, সেই ছাগলটা মরে যাওয়ার পর সেটাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হলো বা ফেলে দেওয়া হলো। এবার মাটির নিচে পোতা থাকা অবস্থাতে বা বাইরে ফেলে দেওয়া অবস্থাতে আস্তে আস্তে তার সেই দেহটা পচতে থাকবে, পচতে পচতে তার ওই যে দেহাবশেষ সেটা পচে গলে যে একটা পদার্থে পরিণত হবে, যেটা থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসবে, প্রচুর জীবাণু সেখানে থাকবে, সেই পদার্থটাকে ডেট্রিটাস বলছে। আর এই ডেট্রিটাসকে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে ডেট্রিভোরাস বলে। কারা থাকে এদের মধ্যে, 2023 সালে তোমাদের যে প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি ডেট্রিভোরাসের উদাহরণ, ঠিক আছে, তো মনে রাখবে শকুন হয়, শকুন,
এছাড়া কাক হতে পারে, কেঁচো হতে পারে, এরা সকলে হচ্ছে আমাদের ডেট্রিভোরাসের উদাহরণ। ঠিক আছে, তাহলে ডেট্রিটাস কি আর ডেট্রিভোরাস কি আশা করি বোঝা গেল। ওকে, এরপরে দেখো বেশ কিছু আমাদের ডিকম্পোজার রয়েছে। ডিকম্পোজার হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যারা এই যে ডেট্রিটাসে প্রাণীদেহকে পরিণত করে, অর্থাৎ যে কোনো জিনিসকে পচিয়ে দিতে যেটা সাহায্য করে। পুকুরের জলে ধরো বা নদীর জলে একটা গাছের পাতা পড়লো, সেই পাতাটা কিছুদিন পর আস্তে আস্তে পচে আবার সেই জলের সাথে মিশে যাবে। এই যে পচিয়ে দেওয়ার বিয়োজন, এই ডিকম্পোজ যারা করছে তাদেরকেই ডিকম্পোজার বলা হচ্ছে। বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে, এর আবার বিভিন্ন ভাগ রয়েছে। ঠিক আছে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেগুলো আমরা পুষ্টি চক্রে পড়বো। আচ্ছা, এবার অ্যাবায়োটিক কম্পোনেন্টের ক্ষেত্রে যদি আসি, এগুলোকে বাংলাতে আমরা জীবজগতের ভৌত উপাদান বলে থাকি। এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ভৌত উপাদান নয়, এরকমভাবে। ভৌত উপাদান অর্থাৎ কি, অ্যাবায়োটিক কম্পোনেন্ট সেগুলোকে বলবো যেগুলো তৈরিতে সৃষ্টিতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, মানুষ সেগুলোকে তৈরি করেনি, সেগুলো অটোমেটিক তৈরি হয়েছে, বা আমরা আস্তিকভাবে বলতে পারি ঈশ্বরের কাছ থেকে সেগুলো তৈরি হয়েছে। যেমন আলো, মাটি, জল, উষ্ণতা, ক্লাইমেট, আবহাওয়া, এই সমস্ত কিছু। হ্যাঁ, এগুলোকে কিছুটা পরিমাণ মানুষ পরিবর্তন করতে পারে, ঠিক। মাটিকে দূষণ করে দেয়, জলকে দূষণ করে দেয়, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে দিন দিন, ক্লাইমেট চেঞ্জ স্যার হচ্ছে। কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, সবার ক্ষেত্রেই কথা কেটে যাচ্ছে? কি হলো, কথা কি কেটে যাচ্ছে সবার ক্ষেত্রেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কেটে যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ঠিক আছে কথা? দেখো তো এখন ঠিক আছে, বন্ধ না? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে মৌসুমী। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, প্রবলেম হলে অবশ্যই বলবে, ঠিক আছে? আমি কমেন্ট করবে না, কমেন্টটা তো আমি দেখতে পাবো না, স্ক্রিন শেয়ার করছি, যদি শোনা না যায়, কেটে যায়, তখন বলবে মাইক অন করে। আচ্ছা, তো যেটা বলছিলাম স্যার যে অ্যাবায়োটিকের স্টার্টটা একটু শুরু করুন। স্যার ভৌত উপাদানটাকে আরেকবার রিপিট করুন। কোনটা? ভৌত উপাদান থেকে যতটুকু পড়ানো একটু রিপিট আচ্ছা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই একটু মিউট করবে। দেখো, অ্যাবায়োটিক কম্পোনেন্ট যেগুলোকে আমরা বাংলাতে ভৌত উপাদান বলছি, তো সেই সমস্ত ভৌত উপাদান কোনগুলো? যেগুলো সৃষ্টির পেছনে মানুষের হাত নেই, বা আমরা যেটা বললাম যে আমরা যদি আস্তিকভাবে বলি, অর্থাৎ ঈশ্বরের উপর বিশ্বাস রেখে বলি, তাহলে বলতে পারি আমরা যে এই ভৌত উপাদানগুলোকে ঈশ্বর সৃষ্টি করেছেন। যেমন আলো, মাটি, জল, উষ্ণতা, আবহাওয়া, জলবায়ু, এই সমস্ত কিছু, মানে এগুলোতে মানুষ সৃষ্টি করতে পারে না। স্যার কিন্তু বলছি হ্যাঁ, যে বলো। গ্যাসগুলো রয়েছে সেগুলো তো হবে, অবশ্যই গ্যাসগুলো আমাদের, বায়ুমণ্ডলে যে হ্যাঁ, গ্যাসগুলো। সেগুলো অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যেই পড়বে। তবে বাংলার ক্ষেত্রে সেগুলোকে অনেক সময় ভৌত উপাদান না রেখে তার অপশনে রাসায়নিক উপাদানও দেয়। ঠিক আছে, যেহেতু গ্যাসগুলো সব রাসায়নিক পদার্থ নিয়েই তৈরি, রাসায়নিক উপাদানও দেয় অনেক সময় বাংলা অপশনটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি মোটা কথা সেটা ভৌত উপাদানের অন্তর্গত। এবার ভৌত উপাদান অপশনে না দিলে গ্যাসগুলোর জন্য রাসায়নিক উপাদান যদি থাকে সেটাও ঠিক। ঠিক আছে, যদিও সেটা পুরোটাই অ্যাবায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত গ্যাসগুলো। আচ্ছা, এইটুকু আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার দেখো পরিবেশের উপাদান বা বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। বাস্তুতন্ত্র জিনিসটা কি? আমরা টোটাল একটা অধ্যায় পড়বো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে নিয়ে। তো আপাতত আজকে একটু ধারণা নিই, কারণ আজকে আমাদের এই চ্যাপ্টারটা এমন যে টোটাল ইভিএস সম্পর্কেই এই চ্যাপ্টারে ধারণা আসবে, সেই কারণেই এটা প্রথম চ্যাপ্টার। বাস্তুতন্ত্র কি না, ধরো এটা ধরো তোমার বাড়ির ধরো একটা ছাদ। ঠিক আছে, বাড়ির ছাদে এখানে ধরো কিছু ফুল গাছ রয়েছে, এখানে ফুল গাছের যে মাটি রয়েছে সেই মাটির মধ্যে কেঁচো রয়েছে, পিঁপড়ে রয়েছে, উইপোকা রয়েছে। হ্যাঁ, এখানে ধরো বেশ কিছু ঘাস জন্মেছে, এখানে বেশ কিছু পাখি উড়ে আসে, তারা বিভিন্ন খাদ্যশস্য নিয়ে এসে ফেলে বা সেখান থেকে খাবার খুঁটে খুঁটে খায়। তো এই যে তোমার বাড়ির ছাদের মধ্যে দেখো অনেক রকম প্রাণীর সেখানে আবির্ভাব হচ্ছে, এখানে পাখি আসছে,
উদ্ভিদ ঘাস জন্মাচ্ছে, ফুল গাছ আছে, কেঁচো আছে, পিঁপড়ে আছে, উইপোকা আছে, কেন্ন আছে, এরকম একাধিক ছোট ছোট প্রাণীকে নিয়ে কিন্তু তোমার বাড়ির ছাদটা ভর্তি হয়ে গেছে। অর্থাৎ এই যে তোমার টোটাল বাড়ির ছাদটাকে আমরা একটা বাস্তুতন্ত্র বলতে পারি। এবার এই ছাদটাকে একটা বড় জায়গা হিসাবে ভাবো, অর্থাৎ টোটাল একটা বিশাল বড় বিস্তীর্ণ একটা অঞ্চল, ধরো অ্যামাজনের জঙ্গলকে ধরো, তাহলে সেটা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত। ঠিক আছে, সেখানে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, তারা পরস্পরের সাথে একটা মিথস্ক্রিয়া দেওয়া নেওয়া করে বেঁচে রয়েছে। ঠিক আছে, দেখো বাস্তুতন্ত্র হলো একটি জটিল ব্যবস্থা যেখানে জীবজগৎ তাদের পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশগত উপাদান থেকে একে অপরের সঙ্গে জড়িত। যেমন পাখি, সেই পাখিরা বিভিন্ন গাছের ফল খায়, সেই গাছের ফল খাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় উড়ে যায়, উড়ে যাওয়ার সময় যখন তারা মল ত্যাগ করে তখন তাদের মলের মাধ্যমে সেই ফলের বীজ বেরিয়ে গিয়ে নতুন গাছের সৃষ্টি করে। তো পাখি কি করছে, গাছের বীজকে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করছে, এবং গাছ কি করছে, গাছ পাখিকে তার ডালের মধ্যে বাসা বানিয়ে তার ডিম ফোটাতে সাহায্য করছে, তাকে থাকার জায়গা দিচ্ছে, ফল দিচ্ছে, খাবার দিচ্ছে। দেখো পাখি আর গাছ পরস্পরের উপর নির্ভরশীল। সেরকম এই জীবজগতে যদি খুঁজে দেখো, প্রত্যেকটা প্রাণী একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল। দেখো এই জীব এবং অজীব উপাদানের আন্তঃনির্ভরতা পৃথিবীতে এক অন্য পরিবেশগত ভারসাম্য সৃষ্টি করেছে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র মানে কেবলমাত্র প্রাণীর সাথে প্রাণীর সম্পর্ক নয়, কিন্তু প্রাণীর সাথে উদ্ভিদের সম্পর্ক, প্রাণীর সাথে প্রাণীর সম্পর্ক এবং প্রাণীদের সাথে জড়বস্তুর সম্পর্ক, সব কিছুকে একসঙ্গে আমরা বাস্তুতন্ত্রের অন্তর্গত করি। বাস্তু কথার অর্থ কি, বাসস্থান। ঠিক আছে, দেখো বাস্তুতন্ত্রের সংজ্ঞা গঠন এটা তো বলেই দিলাম। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হলো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জীবন্ত এবং জীব এবং জড় এই উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। হ্যাঁ, ধরো একটা ইট আছে, এরকম ইটের নিচে ধরো একটা পিঁপড়েতে ডিম পেড়েছে, পিঁপড়ে। ঠিক আছে, তো এখানে ইটটা হচ্ছে কি জড় বস্তু, জড় পদার্থ, আর পিঁপড়ে যারা ডিম পেড়েছে সেখানে বংশবৃদ্ধি করার জন্য তারা কিন্তু জীব। তো এখানে দেখো এই যে পিঁপড়েরা কার উপর নির্ভরশীল, এই ইটটার উপর নির্ভরশীল, ইটের নিচে তারা তাদের বাসা বানিয়েছে। তো এখানে দেখো জড় বস্তুর সাথে জীবজ বস্তু, সে জীবজ প্রাণী, সে কিন্তু মিথস্ক্রিয়ার মাধ্যমে বেঁচে রয়েছে, অর্থাৎ এ ওকে সাহায্য করছে। ঠিক এই জিনিসটাই গোটা বাস্তুতন্ত্রে হচ্ছে। এই সমস্ত জীব এবং জড়ের মধ্যে যে পরস্পর একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, এটাকে আমরা এক কথায় বাস্তুতন্ত্র বলছি। দেখো এর দুটো উপাদান, জৈব উপাদান, অজৈব উপাদান। যেটা জৈব উপাদান সেটাকেই আমরা বায়োটিক বলছিলাম। ওকে, বায়োটিক কম্পোনেন্ট সেটা কি বলছিলাম, আর অজৈব উপাদান যেটাকে, সেটা কি আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলছিলাম। আচ্ছা দেখো বাস্তুতন্ত্রের প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত, জৈব উপাদান বা বায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক মানেই সবসময় মনে রাখবে জীবন্ত। ঠিক আছে, বায়ো কথাটাই তো, বায়ো এই ওয়ার্ডটা নিজেই তো জীবনের রুট ওয়ার্ড, তাই না? দেখবে বায়োলজি মানে কি, জীবন বিজ্ঞান, তাই না? তো বায়ো কথা থাকলেই সেখানে জীবনের সাথে সেটা সম্পর্কযুক্ত, বায়োগ্রাফি, জীবনী, তাই না? সেরকম। তো বায়ো কথার মানেই হচ্ছে জৈব বা জীবন। তো বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে পরিবেশের সমস্ত জীবন্ত উপাদানকে একসাথে আমরা বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত করছি। ওকে, অজৈব উপাদান কি, অ্যাবায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে জড় উপাদান সমস্ত। অ্যাবায়োটিক, বায়োর আগে এ চলে এসছে, মানে বায়োটিকের অপোজিট এটা। ঠিক আছে, সমস্ত জড় উপাদান যেগুলো জীবনের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, জীবনের জন্য প্রয়োজনীয়। আমরা একটা পারমাণবিক বোমাকে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলতে পারি না। অবশ্যই সেটা জড় পদার্থ তো 100 বার, কিন্তু সেটা কি জীবনের জন্য উপকারী নাকি ক্ষতিকর, তাই না? সেটা তো অবশ্যই কৃত্রিমভাবে তৈরি। এই যে বললাম যে ঈশ্বরের তৈরি বা প্রকৃতির তৈরি নয় সেটা, পারমাণবিক বোমাটা, হ্যাঁ, বা বন্দুকটাকে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট বলতে পারি না। সেটা শুধুমাত্র জড় বস্তু, কিন্তু অ্যাবায়োটিক কম্পোনেন্ট নয় সেটা। অ্যাবায়োটিক কম্পোনেন্ট সেগুলো যেসব জড় পদার্থগুলো জীবন সৃষ্টিতে সাহায্য করে, যেমন জল, বাতাস, উষ্ণতা, আলো, মাটি, এই সমস্তগুলো। ওকে, দেখো গুরুত্ব, বাস্তুতন্ত্রে এখানে বিভিন্ন গুরুত্বগুলো দেওয়া রয়েছে, যেমন জীববৈচিত্র্য রক্ষা করে। দেখো বিভিন্ন প্রজাতির জীবের সংরক্ষণে সহায়তা করে, যেমন সুন্দরবনে আমাদের বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীদের একটা সমাবেশ আমরা দেখতে পাই। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা রয়েছে, জলচক্র, মাটির উর্বরতা এবং বায়ু পরিশোধন নিশ্চিত করে। হ্যাঁ, তারপরে দেখো পরিবেশগত ভারসাম্য রয়েছে, শক্তি প্রবাহ, পদার্থের পুনর্ব্যবহারের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয়। মানব কল্যাণ রয়েছে, যেমন খাদ্য, যেমন ধান, মাছ, পানি এবং পরিচ্ছন্ন বায়ু সরবরাহ করা হয়। তো এগুলো সব আমাদের বাস্তুতন্ত্র যা যা আমাদেরকে দেয়, বাস্তুতন্ত্র কেন গুরুত্ব সেটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, উদাহরণ যেমন ধরো এখানে একটা জিনিস আছে, এই যে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ থেকে একটা প্রশ্ন কিন্তু আসে আমাদের। তো প্রাকৃতিক বাস্তুতন্ত্র মনে রাখবে বন, সমুদ্র, নদী,
হ্রদ যেগুলো প্রকৃতিভাবে তৈরি, ঝর্ণা, সেগুলো সব প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ। আর পরীক্ষায় যেটা আসে আমাদের, নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? কৃত্রিম বাস্তুতন্ত্র মানে সেখানকার পরিবেশটা মানুষে তৈরি করেছে। যেমন অ্যাকোয়ারিয়াম হয়ে থাকে, সেই অ্যাকোয়ারিয়ামের যে জার, কাঁচের জার, সেটাকে তুমি বাজার থেকে কিনে এনেছো, তার মধ্যে যে গোল্ড ফিশ তুমি রেখেছো, সেই মাছগুলোকে তুমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসছো, এবং তার ভিতরে যে পরিবেশটাকে তুমি সুন্দরভাবে তৈরি করেছো বিভিন্ন শ্যাওলা, বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে, পাথর দিয়ে, যে একটা সুন্দর পরিবেশ, ঝকঝকে পরিবেশ অ্যাকোয়ারিয়ামের ভেতরে তুমি তৈরি করেছো, সেটাও কিন্তু কৃত্রিমভাবে তোমার দ্বারা তৈরি করা, মানুষের দ্বারা তৈরি করা। তাই অ্যাকোয়ারিয়ামের ভেতরে যে বাস্তুতন্ত্র রয়েছে, মাছ বা অন্যান্য কাঁকড়া, ছোট ছোট জিনিস যেগুলো রেখেছে, সেগুলো সব কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। ঠিক একই রকমভাবে কৃষিক্ষেত্রে, কৃষি জমিতে আমরা যেটা চাষের জমিতে যদি দেখি, যে ধরো ধান চাষ করা হয়েছে, সেই ধান চাষের সাথে সাথে সেখানে বেশ কিছু ইঁদুর, কাঁকড়া এরাও চলে আসে, সেগুলো কিন্তু কৃত্রিম বাস্তুতন্ত্র, কারণ ধান চাষটা মানুষে করেছে, অটোমেটিক কিন্তু হয়নি। কিন্তু এই যে বলো সমুদ্র, সমুদ্রকে কিন্তু মানুষে খনন করেনি, বনকে কিন্তু মানুষে গাছ লাগিয়ে বন তৈরি করেনি, হ্রদকে কিন্তু মানুষে খাল কাটে কেটে হ্রদ বানায়নি। হ্যাঁ বলো। তাই এগুলো প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ। স্যার পুকুর পুকুরটা কি হবে? কোনটা? নাকি নাকি কৃত্রিম? পুকুর, পুকুর হ্যাঁ পুকুর অবশ্যই কৃত্রিম পুকুর বাস্তুতন্ত্র। কৃত্রিম? হ্যাঁ পুকুর কৃত্রিম বাস্তুতন্ত্রের অন্তর্গত, কারণ সেটা মানুষের তৈরি। যে জিনিসটা মানুষের তৈরি সেটাই কৃত্রিম বাস্তুতন্ত্র, যে জিনিসটা প্রকৃতি থেকে তৈরি হয়েছে সেটাই আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্র। যেমন ধরো আকাশ থেকে একটা উল্কাপিণ্ড এসে কোথাও একটা পড়লো, হুম, তো সেখানে একটা গর্ত তৈরি হলো, সেখানে জল জমে পুকুর তৈরি হলো, সেটা তখন প্রাকৃতিক হয়ে যাবে। সাধারণত পুকুর দিয়ে যদি প্রশ্ন করে, আমরা চোখ বুজে সেটাকে কৃত্রিম বাস্তুতন্ত্রের অন্তর্গত করব, কারণ পুকুর প্রধানত মানুষই খনন করে। ওকে। বা এই যে কয়লা খনি, এই সমস্ত খনিগুলো, সেগুলো সব কৃত্রিম। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা, দেখো বায়োটিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো জীবন ধারণের জন্য উপযোগী, বিভিন্ন ফাঙ্গাস রয়েছে। মনে রাখবে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো সব বায়োটিক ফ্যাক্টরের অন্তর্গত। আর একমাত্র মনে রাখবে ভাইরাস, ভাইরাস সে না বায়োটিক না অ্যাবায়োটিক, অর্থাৎ জড় পদার্থ তাকে বলা যায় না, আবার জীবও তাকে বলা যায় না, অর্থাৎ জড় এবং জীবের মধ্যবর্তী একটা ফিগার হচ্ছে এই ভাইরাস। ওকে, তো মনে রাখবে বিভিন্ন প্রকারের ভাইরাস, তারা বায়োটিকও নয় অ্যাবায়োটিকও নয়। যদি ব্যতিক্রমধর্মী প্রশ্ন দেয় তাহলে ভাইরাস থেকে দিতে পারে। ঠিক আছে, যে নিচের কোনটি বায়োটিক এবং অ্যাবায়োটিক কোনো উপাদানের অন্তর্ভুক্ত নয়, তো সেখানে ব্যাকটেরিয়া কিন্তু বায়োটিক হবে, কিন্তু ভাইরাস এটা হবে বায়োটিকও নয় অ্যাবায়োটিকও নয়। আচ্ছা, বিভিন্ন প্রকারের উদ্ভিদ রয়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন প্রকারের উদ্ভিদ রয়েছে, বিভিন্ন প্রকারের ফাঙ্গাসগুলো রয়েছে, অ্যানিম্যাল রয়েছে, আমাদের প্রোটোজোয়াগুলো রয়েছে, এগুলো সব আমাদের বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত। আর অ্যাবায়োটিক ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি বাতাস, সমুদ্রের লবণাক্ততা, মৃত্তিকা, টেম্পারেচার, লাইট, জল, এই সমস্ত কিছু। হ্যাঁ, মিনারেল, খনিজ পদার্থ, আমাদের যে পিএইচ লেভেল রয়েছে বায়ুমণ্ডলে সেগুলো, হিউমিডিটি, এগুলো সব আমাদের অ্যাবায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত বা অ্যাবায়োটিক ফ্যাক্টরের অন্তর্গত। দেখো আমি এবার এত দূর পর্যন্ত যতটা বললাম, এই পর্যন্ত কি বুঝতে অসুবিধা আছে? মানে মোটামুটি বলতে পারো এতটা যারা শুনেছো তারা এই 95% এই চ্যাপ্টারে শেষ। এরপরে ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসগুলোই আছে, নোট আকারে লেখা আছে। এত দূর কি বোঝা গেছে? বলবে একটু। হ্যাঁ স্যার স্যার। শকুনটা কি ডেট্রিটাস না ডেট্রিভোর? ডেট্রিটাস না ডেট্রিভোর? অবশ্যই ডেট্রিভোর হবে। ডেট্রিটাস কোনটা হবে? ডেট্রিটাস হচ্ছে সেই জিনিসটা যেটা খাচ্ছে, মানে পচা মাংস, সেই পচা মাংসটা হচ্ছে ডেট্রিটাস। আর সেই পচা মাংসগুলোকে যারা খায় তারা হচ্ছে ডেট্রিভোর। মানে খাদ্যটা যে ডেট্রিভোর আর যেটা খাদ্য এটা ডেট্রিটাস নাকি? হ্যাঁ একদম, যে খাচ্ছে সে ভোর। মনে রাখবে ভোরবেলাতে, ভোরবেলাতে একটি শকুন উড়ে এলো এবং সে পচা মাংস খেতে শুরু করলো। তো এখান থেকে মনে রাখতে পারবে তুমি সহজে যে ভোরবেলাতে শকুনে এসে খাচ্ছে, তো শকুন হচ্ছে ভোর, ডেট্রি ভোরের অন্তর্গত। ঠিক আছে, ডেট্রি টাস হচ্ছে ওই পচা গলা খাদ্যগুলোকে ডেট্রি টাস বলা হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা আছে? অনিকেত, সমৃদ্ধি, রিয়া, মৌসনা, নাসরিন, সিদ্ধার্থ, হ্যাঁ স্যার আরো ঠিক আছে। অনেকে যারা আছো। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, স্যার ঠিক আছে। ঠিক আছে। আহ,
আচ্ছা, এগুলোই এবার আমি যেগুলো তোমাদের বললাম এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে, বায়োটিক কম্পোনেন্ট কোনগুলো, অ্যাবায়োটিক কোনগুলো, একে অপরের ওপর কী প্রভাব ফেলে, সেগুলোই এখানে লেখা রয়েছে, জাস্ট একবার রিড আউট করে নেবে শুধু। হ্যাঁ, যারা শুনেছো আশা করি আর পড়তেও হবে না, দেখবে পড়ার সময় পারবে। আর কালকে তো এটার উপরে মক টেস্ট দেবো কাল সকালে, সম্ভবত অঙ্কের স্যার দিয়েছিলেন মনে হয়, আমি যতদূর দেখেছি অঙ্কের স্কোরগুলো কেউ জানাওনি, তো যারা করেছিলে স্কোরগুলো একটু জানিয়ে দিও। আর এটার উপরে মক টেস্টটা তোমাদের কালকে দেবো তোমাদের সকালে। ওকে, দেখো, তো জৈব উপাদান এগুলো সেখানেই লেখাই আছে। দেখো, জৈব উপাদান হলো বাস্তুতন্ত্রের জীবন্ত অংশ। হ্যাঁ, বায়োটিক ফ্যাক্টর যেগুলোকে আমরা বলছি, এর শ্রেণীবিভাগ আমরা যদি দেখি তাহলে দেখো, উৎপাদক হিসাবে বলতে পারি প্রডিউসার, অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন বিভিন্ন প্রকারের গাছ রয়েছে এবং বেশ কিছু আমাদের ব্যাকটেরিয়া রয়েছে, তারাও সালোক সংশ্লেষ করতে পারে। ওকে, দেখো, এরা সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। ঠিক আছে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, সূর্যের একটা কণা, সেই কণাটার নাম হচ্ছে ফোটন, এই ফোটন কণাকে কাজে লাগিয়ে আলোক শক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে পরিণত করে, মনে রাখবে, রাসায়নিক শক্তিতে পরিণত করে। এই যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন, বিজ্ঞানী বার্নেস প্রথম এই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কথাটি তিনি ব্যবহার করেছিলেন, ইংরেজি টার্মটি। ওকে, এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য তারা তৈরি করে। উদাহরণ হচ্ছে সবুজ গাছ। আর সালোক সংশ্লেষের যে সূত্র, মানে যে সমীকরণটা আছে, সেটা আশা করি সবাই জানো। হ্যাঁ, সেটা আমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টার করবো, তখন ডিটেলসে আরও করবো। দেখো, উদাহরণ সবুজ গাছ রয়েছে যেমন আম গাছ, এছাড়া বিভিন্ন শৈবাল রয়েছে, ফাইটোপ্লাঙ্কটন রয়েছে। ভূমিকা কি, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে এই উৎপাদক। হ্যাঁ, আমরা খাদ্য শৃঙ্খল পড়বো, তখন দেখব যে দুটো টার্ম হয়, একটা হচ্ছে জিপিপি আর একটা হচ্ছে এনপিপি। ঠিক আছে, জিপিপি এনপিপি। আচ্ছা, পুরোনো ব্যাচের যারা পড়ছো এখানে মনে আছে এই টার্ম দুটোর ফুল ফর্মটা মনে আছে কারোর, জিপিপি আর এনপিপি? হ্যাঁ স্যার। গ্রস প্রাইমারি প্রোডাক্ট, হ্যাঁ, গ্রস প্রাইমারি প্রোডাকশন। আর এনপিপিটা কি হবে? নেট নিট প্রাইমারি। হ্যাঁ, নিট প্রাইমারি প্রোডাকশন। ভেরি গুড। আচ্ছা, তো সেগুলো আমরা দেখব আমরা যখন চ্যাপ্টারটা করব খাদ্য শৃঙ্খলে তখন। তো সেই সব গ্রস প্রাইমারি প্রোডাকশন, নিট প্রাইমারি প্রোডাকশন, এগুলো সব একটা উদ্ভিদ কতটা পরিমাণ শক্তি সালোক সংশ্লেষের মাধ্যমে উৎপন্ন করছে, কতটা পরিমাণ সে তার শরীরে আবদ্ধ রাখছে, কতটা পরিমাণ খরচ করছে, সেই উদ্ভিদকে যখন কোনো ছাগল বা গরুতে খেয়ে নিচ্ছে সে কতটা শক্তি পাচ্ছে, সেগুলোর উপর এই জিপিপি আর এনপিপি নির্ভর করে। আচ্ছা, দেখো, তো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে আমাদের সূর্যকে বলা হয় যদিও, তো বাস্তুতন্ত্রের খাদ্যকে দেখতে গেলে আমাদের এই উৎপাদক হচ্ছে শক্তির উৎস, কারণ উৎপাদক থেকেই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী তথা তৃতীয় শ্রেণীর খাদকেরা কিন্তু পুষ্টি পদার্থ পায়। দেখো, তুমি যা কিছু আজকে খেয়েছো তার মাধ্যমে আমরা কিছু না কিছু পুষ্টিগুণ শক্তি পেয়েছি, কিন্তু সেই শক্তি বা পুষ্টি কোথা থেকে এসছে, তুমি যা কিছু খাও, তুমি একটা আইসক্রিম খাও, সেখান থেকেও দেখো যা কিছু খাও, ভালো জিনিস খারাপ জিনিস, সেটা সেই উদ্ভিদ থেকেই কিন্তু তার মধ্যে যে গুণাগুণ রয়েছে সেটা এসছে। আইসক্রিম তৈরি হয়েছে কি থেকে, অবশ্যই তার মধ্যে নিশ্চয়ই মিল্ক রয়েছে, সেই মিল্ক যেখান থেকে এসছে গরু থেকে, সেই গরুতে ঘাস খেয়েছে, ঘাসের থেকে শক্তি এসছে গরুর শরীরে, গরু থেকে গরুর দুধের মাধ্যমে, আইসক্রিমের মাধ্যমে আমরা পেলাম। তুমি ভাত খেয়েছো, সেটাও ডাইরেক্টলি আমাদের ধান গাছ থেকে, তাই না? যা কিছু আমরা খাচ্ছি, যা কিছু থেকে আমরা শক্তি পাচ্ছি, সমস্ত কিছুর উৎস সেই সবুজ উদ্ভিদ। ঠিক আছে, তাই এই সবুজ উদ্ভিদকে আমাদের যে খাদ্যস্তর, সেই খাদ্যস্তরের প্রধান বলা হচ্ছে। ঠিক আছে, দেখো, ভূমিকা, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে এই উৎপাদক শ্রেণী। এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত করে কতটা না, মনে রাখবে, সম পরিমাণ। আচ্ছা, এবার এখানে আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে যে কি না, গাছ কি করে, গাছ মানুষের উল্টো, সে সবসময় শ্বাস প্রশ্বাস যখন চালায় কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে আর অক্সিজেনকে ছাড়ে, তাই তো? আর মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা, অর্ধেকটা ভুল ধারণা বলতে পারি। গাছ কিন্তু সারাক্ষণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না, একমাত্র যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটায় ঠিক সেই টাইমটাই এই জিনিসটা সে করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে সে গ্রহণ করে, অ্যাবজর্ব করে 6 অণু, এবং অক্সিজেনকে সে 6 অণু অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ দিনের বেলা আমরা বলতে পারি যে গাছ এই মানুষের উল্টো কাজটা করছে, কিন্তু রাত্রি হলেই গাছও কিন্তু সেই মানুষের মতোই অক্সিজেন গ্রহণ করছে আর স্যার কার্বন ভয়েস ডাইঅক্সাইড ব্রেক গ্রহণ হচ্ছে। করছে। ভয়েস ব্রেক হচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে এখন? দেখো তো। বোর্ডও চলে গেছে।
মাঝে মধ্যে বোর্ড চলে গেছে। হ্যাঁ কি হলো? বোর্ড শোনা চলে গেছে যাচ্ছে তো স্যার। স্যার? হ্যাঁ কতটা বাদ গেল বলো? স্যার গাছের কার্বন ডাই অক্সাইড আর হ্যাঁ অক্সিজেনের যে আচ্ছা ব্যাপারটা বলছেন সেটা। হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমরা মানে মেন কথা মনে রাখবে, গাছ একমাত্র যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটাচ্ছে অর্থাৎ কেবলমাত্র দিনের বেলা, তখনই সে কার্বন ডাইঅক্সাইডকে ইনটেক করে আর অক্সিজেন ত্যাগ করে, কিন্তু রাত্রি হলে সে মানুষের মতোই অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। ঠিক আছে, তো এটা আমি জাস্ট বলে রাখলাম জানার জন্য। দেখো বিশ্লেষণ বলা হয়েছে উৎপাদক ছাড়া খাদ্য শৃঙ্খল শুরু হতে পারে না। মনে রাখবে প্রতিটা খাদ্য শৃঙ্খলে প্রথম শ্রেণীতে উৎপাদক থাকে। খাদ্য শৃঙ্খল কি না, এই যে স্তরে স্তরে গাছকে ধরো ঘাসকে খেলো কে, ঘাসকে খেলো গরুকে খেলো বাঘ। তো এই যে এই শৃঙ্খলটা, এটাকেই খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। সব সময়তে যে কোনো খাদ্য শৃঙ্খলের শুরুতে উদ্ভিদই থাকবে, এটা 100%। ওকে, খাদক কনজিউমার কাদের বলা হচ্ছে না, যারা সরাসরি সূর্যের আলো থেকে গাছের মতো খাদ্য তৈরি করতে পারে না, গাছেদের খেয়ে তারা পেট ভরায়, গাছেদের না, অন্যান্য প্রাণীদের খেয়ে তারা পেট ভরায়, তাদেরকে খাদক বলা হচ্ছে। এবার এর আবার ভাগ রয়েছে, গাছেদেরকে যারা খাচ্ছে, যেমন উদ্ভিদদের যারা খাচ্ছে, যারা হার্বিভোরাস যেমন গরু ছাগল, হ্যাঁ তাদেরকে প্রাথমিক খাদক বলা হচ্ছে। তাদেরকে যারা খাচ্ছে তাদেরকে গৌণ খাদক বলা হচ্ছে, এবং তাদেরকে যারা খাচ্ছে তাদেরকে তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ খাদক বলা হচ্ছে। ওকে, দেখো এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, বরং উৎপাদক বা অন্য ভোক্তাদের কাছ থেকে নির্ভর করে তাদের উপর। শ্রেণী প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার উদ্ভিদভোজী যারা রয়েছে, অর্থাৎ শাকাহারী প্রাণী, তৃণভোজী প্রাণী যারা রয়েছে, গরু, খরগোশ। আচ্ছা, গরু বানানটা বর্তমানে পরিবর্তন হয়েছে, এখন গয়ে ওকার রয়ে হস্যু। ওকে, আচ্ছা, গরু, খরগোশ, হরিণ, এরা হচ্ছে প্রাথমিক খাদক। গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার কারা না, মাংসাশী প্রাণী যারা রয়েছে, যেমন ধরো আমাদের ব্যাঙে কি মাংস খায়? ব্যাঙে দেখবে পোকামাকড় খায়, তো সেটা তো সেই মাংসাশী পর্যায়েই পড়ে যাচ্ছে। মাকড়সা, এছাড়া আমরা বলতে পারি শীর্ষ মাংসাশী প্রাণী যারা রয়েছে, বাঘ, ঈগল, এখানে সাপকেও বলতে পারি, বা সাপকে আমরা শীর্ষতেই রাখতে পারি, কারণ সাপে ব্যাঙকে খায়, তাই না? দেখো তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে আমাদের বাঘ, ঈগল পাখি, হাঙর, যারা এই গৌণ খাদকদেরকে খাচ্ছে। আর সর্বভুক হচ্ছে যারা এদেরকে খাচ্ছে, যেমন মানুষ, ময়ূর। দেখো সাপ হচ্ছে এখানে তৃতীয় শ্রেণীর খাদক, সাপকে ময়ূরে খাচ্ছে, তো ময়ূর হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর খাদক। সর্বভুক যে সবসময় চতুর্থ শ্রেণীর সমস্ত খাদক সর্বভুক হবে তা নয় কিন্তু, ঠিক আছে? উদ্ভিদ ও প্রাণী উভয়ই খায়। দেখো মানুষ, ভাল্লুক, এরা। ভূমিকা, শক্তি স্থানান্তরে সহায়তা করে এবং জীববৈচিত্র্য বজায় রাখে। এখানে বলা হচ্ছে, দেখো ভোক্তা মানে কি, এই যে খাদকরা, এই খাদকরা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহকে গতিশীল করে। উদাহরণ, একটি হরিণ ঘাস খায় এবং একটি বাঘ হরিণকে খায়। তাহলে দেখো খাদ্য বা শক্তি, এই যে ঘাসের মাধ্যমে, ঘাসের মধ্যে সূর্যের আলো থেকে সে শক্তি তার মধ্যে জমিয়ে রেখেছিল, এই যে ঘাস সে জমিয়ে রেখেছিল শক্তি। ঘাসকে যখন হরিণে খেলো তখন এই শক্তি কার শরীরে চলে এলো? হরিণের শরীরে। হরিণকে যখন বাঘে খেলো তখন এই শক্তি হরিণ থেকে আবার কিন্তু বাঘের শরীরে চলে এলো। এখন বাঘের কাছে কিন্তু পাওয়ার চলে এসছে, এই পাওয়ারটা অ্যাকচুয়ালি ছিল কিন্তু এই ঘাসের কাছে। তো এই যে খাদ্য শৃঙ্খল গতিশীল হচ্ছে, মানে খাদ্য শৃঙ্খলে শক্তির স্থানান্তর হচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমরা, দেখো পচনকারী বা ডিকম্পোজার যারা রয়েছে, সেখানে যারা মৃত জীবদেহ, মৃত বিভিন্ন প্রাণীর জৈব পদার্থকে পচিয়ে অজৈব পদার্থে পরিণত করে। হ্যাঁ বলো। বলছিলাম খাদকের মধ্যে যে খাদকটা সঞ্চয় করে, সেটা তো দ্বিতীয় শ্রেণীর খাদকের কাছে সেটা তো পুরোপুরি যায় না। না, পুরোপুরি তো যাবে না। ওখানে ওই যে লিন্ডেম্যানের 10% সূত্র পড়াবো, তুমি তো আগে পড়েছো। হ্যাঁ, হ্যাঁ। 10% যায় আর 90% খরচ হয়। ঠিক আছে, সেটা আমি এখন বলিনি, কারণ এখন বললে যারা নতুন পড়েনি তারা কনফিউজ হয়ে যাবে। বলো নাসরিন। ওমনিভোরাস তো স্যার উদ্ভিদকেও খাবে এবং মাংসাশী যারা তাদেরকেও, সেক্ষেত্রে কি স্যার ভালুকটা হবে? হ্যাঁ, ভাল্লুক সর্বভুক প্রাণী। ভাল্লুকে দেখবে মাছ খায়, আবার ফলও খায়। দেখবে অ্যানিম্যাল প্ল্যানেট বা এই সমস্ত চ্যানেলগুলোতে দেখায়, যখন নদীর মোহনাতে দুটো নদী মেশে, সেখান থেকে ভাল্লুকে নেমে মাছ ধরে। হ্যাঁ, আবার তারা ফল মাকড়ও খায়। ভাল্লুক, আচ্ছা স্যার, ঠিক আরশোলা, আছে। এরা সব সর্বভুক প্রাণী, এমনকি মানুষকেও খেয়ে ফেলতে পারে স্যার ভাল্লুক। বাঁদরটা, হ্যাঁ বলো। বলি স্যার বাঁদরটা পড়ছে না? বানর কি বললে বুঝলাম হ্যাঁ না। স্যার। হ্যাঁ না, বানরে তো মাংস খায় না, তা তো শাকাহারী,
ফল পাতা খায়। আচ্ছা, তারপরে দেখো পচনকারী যেটা, এখানে দুটো জিনিস মনে রাখবে, যেটা আগেই তোমাদের বললাম। একটা হচ্ছে ডেট্রিটাস, ডেট্রিটাস হচ্ছে এই যে পচা গলা খাদ্যবস্তু, এগুলোকে ডেট্রিটাস বলা হচ্ছে। আর যারা খায় তারা হচ্ছে ডেট্রিভোর বা ডেট্রিভোরাস। ওকে, ডেট্রিভোর যেমন ধরো শকুন। আর ডেট্রিটাস কি, আগেকার দিনে যখন গ্রামে মানুষ গরু পুষতো, সেই গরু মারা যাওয়ার পর সেটাকে ভাগাড় বলে একটা জায়গা থাকতো, সেখানে ফেলে দেওয়া হতো। তো সেই ভাগাড় অঞ্চলে শকুন নেমে আসতো, ঠিক আছে। তো সেই পচা গরুর মাংস, সেগুলো হচ্ছে ডেট্রিটাস, বা যে কোনো প্রাণীর মাংস, সেটা হচ্ছে ডেট্রিটাস। সেটাকে এই যে শকুনে খাচ্ছে, সেটা হচ্ছে ডেট্রিভোর। শকুন হচ্ছে ডেট্রিভোর। আচ্ছা, এর একটা বাংলা রয়েছে, বাংলাটাও আসতে পারে, মনে রাখবে। বাংলাতে এদেরকে বলা হয় কর্কট ভক্ষক। ওকে, এটা হচ্ছে এই যে ডেট্রিভোর এর বাংলা। দেখো এখানে উদাহরণ রয়েছে, যেমন বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলোকে বলা হচ্ছে? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়া যারা বাতাস থেকে ডাইরেক্টলি অ্যামোনিয়ার রূপে শোষণ করে, অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করে সেটাকে নাইট্রোজেন রূপে মাটির মধ্যে আবদ্ধ রাখে। মানে কি হচ্ছে না, ধরো একটা লোক আছে যে ব্যাংকে কেবলমাত্র টাকা জমা করছে, আর একটা লোক রয়েছে তার ভাই, সে কেবলমাত্র জমা টাকাগুলোকে তুলে নিচ্ছে। ঠিক সেরকম যে ভাইটি ব্যাংকে টাকাগুলো জমা করছে তাকে নাইট্রিফাইং বলা হচ্ছে, আর যে ব্যাংক থেকে বারংবার টাকাগুলো তুলে নিচ্ছে, জমা টাকাগুলো, সেটাকে ডিনাইট্রিফাইং বলা হচ্ছে। অর্থাৎ বাতাস থেকে মাটিতে নাইট্রোজেনকে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে জমা করে, আবদ্ধ করে, ধরে রাখে, তাদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, যেমন অ্যাজেটোব্যাক্টর, নাইট্রোব্যাক্টর এরা। আর আমাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো? যে সমস্ত ব্যাকটেরিয়া এই নাইট্রোজেনকে মাটি থেকে আবার বাতাসে উন্মুক্ত করে দেয়, তাদেরকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়, যেমন থিওব্যাসিলাস একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ, ঠিক আছে। প্যারাকক্কাস, এটা হচ্ছে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। তো এরা, এছাড়া বিভিন্ন ছত্রাক রয়েছে, তারা সবাই পচনকারী, মানে পচাতে সাহায্য করে। ভূমিকা কি না, পদার্থের পুনর্ব্যবহারে সহায়তা করে এবং মাটির উর্বরতা বাড়ায়। অবশ্যই দেখবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাম নিশ্চয়ই শুনেছো, যে ডাল ডাল বিভিন্ন মুসুর ডাল, মটর ডাল ইত্যাদির মূলের অর্বুদের মধ্যে থাকে, তারা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যারা মাটির নাইট্রোজেনকে শোষণ করে মাটির উর্বরতা বাড়ায়। এছাড়া যখন কোনো মৃতদেহ পচে গলে মাটির সাথে মিশে যাচ্ছে, সেখানেও কিন্তু হিউমিফিকেশনের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ছে। ওকে, দেখো বিশ্লেষণ বলা হচ্ছে, পচনকারী না থাকলে মৃতদেহ জমে পরিবেশ দূষিত হতো। অর্থাৎ এমন যদি হতো যে মৃতদেহ পচে যাচ্ছে না কো, ঠিক যেমন আন্টার্কটিকাতে যদি কোনো প্রাণী মারা যায় তাহলে তার মৃতদেহ কিন্তু পচে যাবে না, ঠিক একই রকম আমাদের মহাকাশের মধ্যে গিয়ে যদি কোনো অ্যাস্ট্রোনটের মৃত্যু হয় দুর্ভাগ্যবশত, তার মৃতদেহ কিন্তু অনন্তকাল পর্যন্ত সেই মহাকাশে ভাসতে থাকবে, কখনো সেটা পচে যাবে না। তার কারণ সেই সব জায়গাগুলোতে এই পচনকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু নেই। তার ফলে কি হতো না, পৃথিবীতে এই যে মৃতদেহগুলো পচে মাটির সাথে না মিশে গেলে সেগুলো কিন্তু আস্তে আস্তে পৃথিবীকে ভরিয়ে ফেলতো। দেখো, পতিত পাতা পচিয়ে মাটিতে পুষ্টি ফেরায়, গাছের পাতা। এরপরে আসি জীবমণ্ডল সম্পর্কে। বায়োস্ফিয়ার বলা হচ্ছে, অর্থাৎ জীবমণ্ডল, এক কথায় বলবো আমরা এই চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত জীবেদেরকে একত্রে জীবমণ্ডল বলা হয়। আচ্ছা, এটাকে মনে রাখবে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্লোরা, একটা হচ্ছে ফ্লোরা আর একটা হচ্ছে ফনা। ফ্লোরা কি? ফ্লোরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সমস্ত উদ্ভিদদের একত্রে ফ্লোরা বলা হচ্ছে। আর ফনা কি? ফনা হচ্ছে এই পৃথিবীতে থাকা সমস্ত প্রাণীকে একত্রে ফনা বলা হচ্ছে। বিস্তৃতি মাটির নিচে 10 মিটার গভীরতা পর্যন্ত পাওয়া যায়, সমুদ্রের গভীরে 100 মিটার পর্যন্ত, এবং পৃথিবীর পৃষ্ঠে মনে রাখবে 300 মিটার উপর পর্যন্ত বিভিন্ন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে। মাটির নিচে 10 মিটার, সমুদ্রের নিচে 100 মিটার, এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপর দিকে গেলে 300 মিটার পর্যন্ত আমরা বিভিন্ন জীবের মানে জীব উপস্থিতি লক্ষ্য করতে পারি, জীবের। ওকে, দেখো এদের বাসভূমি বা হ্যাবিটেট কি না, যে কোনো জীব
যে জায়গায় বাস করে সেটাকেই তার বাসভূমি বা হ্যাবিট্যাট বলা হয়, ঠিক আছে। আর যে জায়গা থেকে, মনে রাখবে, যে জায়গা থেকে তারা পুষ্টি সংগ্রহ করে সেই জায়গাটাকে তাদের নিচ বা নিচে অঞ্চল বলা হয়, নিচ বা নিচে অঞ্চল। যে জায়গা থেকে তারা পুষ্টি পদার্থ সংগ্রহ করে, যেমন ধরো বাঘ, বাঘ তার খাদ্য সংগ্রহ করবে কোথা থেকে? অবশ্যই জঙ্গল থেকে। হাঙর, সে অবশ্যই তার পুষ্টি পদার্থ সংগ্রহ করবে সমুদ্র থেকে। তো বাঘের ক্ষেত্রে জঙ্গল হচ্ছে তার নিচ বা নিচে এলাকা, হাঙরের ক্ষেত্রে সমুদ্র হচ্ছে তার নিচ বা নিচে এলাকা। ওকে, দেখো এরপরে রয়েছে মিষ্টি জলের বিভিন্ন বাসভূমি, নদী, এগুলো জাস্ট উদাহরণের মতো দেওয়া রয়েছে। তারপরে দেখো জীব সম্প্রদায় রয়েছে, বিভিন্ন প্রকারের জীব সম্প্রদায় এখানে রয়েছে। যেমন ধরো একই এলাকাতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীব, যেমন ধরো তুমি যদি একটা ফুলের বাগান করো, সেখানে দেখবে বিভিন্ন রকমের প্রজাপতি এসছে, প্রজাপতির সাথে সাথে আরও বিভিন্ন রকমের পতঙ্গ এসছে, তো তারাও এর মধ্যে পড়ছে। অর্থাৎ বিভিন্ন প্রকারের কিন্তু জীব সম্প্রদায় আমরা লক্ষ্য করি একটা বাস্তুতন্ত্রের মধ্যে। হ্যাঁ, একটি বনে গাছ, পাখি, হরিণ, বাঘ এরকম একাধিক জীব সম্প্রদায় নিয়ে তৈরি হয়। হ্যাঁ, একটি বনে শুধুমাত্র বাঘই রয়েছে আর কিছু নেই এমন কিন্তু নয়, বিভিন্ন প্রকারের জীব কিন্তু সেখানে থাকে। এরপরে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্ট, আমি সবটাই এতক্ষণ বুঝিয়ে দিয়েছি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ছবিটার দিকে যদি একটু আমরা অবজারভেশন করি, দেখো এখানে উইন্ড রয়েছে, হাওয়া, বাতাস, সূর্যের আলো, মৃত্তিকা, টেম্পারেচার, অ্যাটমসফিয়ার, জল, ওয়াটার, এগুলো সবাইকে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টর বলছি। একটু মন দিয়ে দেখো, এই কোনোটাকেই কিন্তু মানুষের সৃষ্টি করেনি, এবং এদের মধ্যে কোনোটা ছাড়া কিন্তু পৃথিবীতে জীবন ধারণ সম্ভব নয়। ঠিক সেই কারণেই এদেরকে অ্যাবায়োটিক ফ্যাক্টর বলছে। আমরা বাতাস ছাড়াও জীব সৃষ্টি হবে না, সূর্যের আলো, মাটি, উষ্ণতা, বায়ুমণ্ডল এবং জল, কোনোটা ছাড়াই কিন্তু, এদের মধ্যে একটা না থাকলেই কিন্তু প্রচুর জীব জীব বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তাই এদেরকে অ্যাবায়োটিক ফ্যাক্টর বলা হয়, যারা নিজেরা জীব নয় কিন্তু জীবন ধারণের জন্য অপরিহার্য তারা। বলি স্যার, কিছু হ্যাঁ, উদাহরণ বললে ভালো হতো। ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, হ্যাঁ বললাম তো। ডিনাইট কোনগুলো পড়ছে মানে আপনি? উদাহরণ মানে কি বলছো, ব্যাকটেরিয়ার উদাহরণ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই তো নাইট্রিফিকেশনের মানে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া, তারা হচ্ছে নাইট্রোব্যাক্টর, অ্যাজাটোব্যাক্টর, এই দুটো। আর ডিনাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে প্যারাকক্কাস, থিওব্যাসিলাস, এই দুটো, ঠিক আছে। যদি লিখতে চাও লিখে আচ্ছা। নিও। হ্যাঁ, প্যারাকক্কাস আর থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং, আর নাইট্রোব্যাক্টর আর অ্যাজাটোব্যাক্টর হচ্ছে নাইট্রিফাইং। আচ্ছা, এবার দেখো এগুলো জাস্ট লেখায় রয়েছে ভৌত উপাদানের মধ্যে কোনগুলোকে আমরা ফেলতে পারি। দেখো মনে রাখবে, তাপমাত্রা, জল, আলো, মাটি, এগুলোকে আমরা ভৌত উপাদানের মধ্যে ফেলতে পারি, মানে সেগুলোকে অ্যাবায়োটিক কম্পোনেন্টও এগুলোকেই বলা হচ্ছে। রাসায়নিক উপাদান, যে একজন সেই তখন প্রথমে বললে মনে হয় যে গ্যাসগুলো, তো দেখো গ্যাসগুলোকে আমরা কিন্তু রাসায়নিক উপাদানের মধ্যে ফেলি, যদিও এটা টোটালি ভৌত উপাদানেরই অন্তর্গত। মানে এই যেগুলো দেখছি রাসায়নিক উপাদান, সে নিজেও ভৌত উপাদানের অন্তর্গত, ঠিক আছে। সেপারেট যদি আমরা ভাগ করি তাহলে গ্যাসগুলোকে আমরা কেমিক্যাল কম্পোনেন্টসের মধ্যে বলতে পারি। অপশনে যদি কেমিক্যাল কম্পোনেন্ট না থেকে ফিজিক্যাল কম্পোনেন্ট থাকে তাহলে ফিজিক্যাল কম্পোনেন্ট তখন উত্তর হবে, আর যদি দুটোই থাকে তাহলে কেমিক্যাল কম্পোনেন্টকে অ্যান্সার করাই ভালো হবে আমাদের বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, কারণ সেগুলো অ্যাকচুয়ালি রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। অক্সিজেন মনে রাখবে 20.94% রয়েছে, নাইট্রোজেন 78.08%, বায়ুমণ্ডলের সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন এবং দ্বিতীয় সব থেকে বেশি রয়েছে অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, 0.003%। এই গ্যাসকে বলা হয় হিট ট্র্যাপার গ্যাস। হিট ট্র্যাপার কেন বলা হয়? কারণ সব থেকে বেশি হিট, উষ্ণতা এই কার্বন ডাইঅক্সাইড ধরে রাখতে পারে। ঠিক সেই কারণে গ্রাম অঞ্চলের থেকে শহরাঞ্চলে অপেক্ষাকৃত এখন গ্রীষ্মকালে উষ্ণতা বেশি হয়, কারণ শহরাঞ্চলে যানবাহন চলাচলের জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে গ্রামের থেকে, ঠিক আছে। দেখো জৈব পদার্থ, মৃত জীবের দেহ থেকে উৎপন্ন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো জৈব পদার্থের অন্তর্গত, অর্থাৎ যে কোনো মৃত জীব দেহ সেটা জৈব পদার্থের অন্তর্গত। হ্যাঁ, সেটা গুরুত্ব কি, এগুলি জীবের শ্বসন, বৃদ্ধি, পুষ্টিতে সরবরাহ করে। আচ্ছা, এগুলো উদাহরণগুলো একটু জাস্ট পড়ে নেবে, সেরকম কিছু নেই এখানে। আচ্ছা, এখানে এবার দেখো বলা হয়েছে জৈব এবং অজৈব উপাদানের মিথস্ক্রিয়া, অর্থাৎ কিভাবে একে অপরের সাথে আমাদের মানে
ইন্টার রিলেট রয়েছে সেগুলো, যেমন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জৈব অজৈব উপাদান পরস্পরের সম্পর্কযুক্ত। যেমন দেখো ঘাস থেকে খরগোশ, খরগোশ থেকে শিয়াল, হ্যাঁ, আবার ধরো শিয়ালটা যখন মারা যাবে তখন সেই শিয়ালটা জৈব পদার্থে পরিণত হয়ে যাবে তার মৃতদেহ, সেখান থেকে পুষ্টি পদার্থ পেয়ে সেখানে আবার পুনরায় বিভিন্ন ঘাস জন্মাবে আরও বেশি পুষ্টি পদার্থ নিয়ে। তো এইভাবে টোটাল আমাদের খাদ্য শৃঙ্খল সেটা চলছে, মানে জন্মাচ্ছি আমরা, জন্মানোর পর একটা টাইমে আমাদের মৃত্যু হচ্ছে, আমরা জন্মানোর সময় মানে যতদিন বেঁচে থাকছি পরিবেশ থেকে বিভিন্ন পুষ্টি পদার্থ আমরা গ্রহণ করছি, এবং যখন আমাদের মৃত্যু হচ্ছে আমাদের দেহ থেকে সেই সমস্ত পুষ্টি পদার্থ আবার পুনরায় প্রকৃতি মায়ের কাছে ফিরে যাচ্ছে। ঠিক আছে, এটাই আমাদের জীবনের চক্র বলতে পারি, বা খাদ্য শৃঙ্খলের যে চক্রাকার আবর্তন, শক্তির চক্রাকার আবর্তন, সেটাকেও আমরা বলতে পারি। দেখো এরপরে খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন একটা কেবলমাত্র এরকম খাদ্য শৃঙ্খল থাকবে, ঘাসকে খরগোশে খাচ্ছে, শিয়ালকে খাচ্ছে, সেটাকে আমরা খাদ্য শৃঙ্খল বলছি। আর এই ঘাসকে যখন খরগোশে খেলো, আবার ধরো এদিকে ছাগলে খেলো, আবার ধরো এদিকে ঘাসকে গরুতে খেলো, মানে তিনটে খাদক থাকলে এর। আবার এই যে ছাগল, সেই ছাগলকে ধরো বাঘে খেলো, সিংহতে খেলো, শেয়ালে খেলো, ঠিক একই রকম গরুকে আবার তিনটে আলাদা আলাদা প্রাণীতে খেলো। এরকম যখন একটা বিস্তৃত একটা ছক হয়ে যাচ্ছে, মানে একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে যখন মিশে যাচ্ছে, একটা খাদকের যখন একটা উৎপাদকে যখন একাধিক খাদক হচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা ফুড ওয়েব বা খাদ্য জাল বলছি। অর্থাৎ একটা সুতোর মতো খাদ্য শৃঙ্খল, আর সেটাই যখন একাধিক এরকম খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে লেগে যাবে, সেটাকে আমরা খাদ্য জাল বলবো। ওকে, শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো, এগুলো আমরা যদিও আজকে জাস্ট ধারণা দেওয়ার জন্য রেখেছি, তাই পুরোগুলো বলছি না, যদিও অনেকেই জানো এগুলো সবই। তো দেখো শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো হচ্ছে আমাদের যে খাদ্য শৃঙ্খল রয়েছে, সেখানে একটা স্তর থেকে অন্য স্তরে শক্তি যাওয়া। যেমন উৎপাদক স্তর, মানে উদ্ভিদরা সূর্যের আলো থেকে শক্তিকে নিজের শরীরে জমা রাখে, এরপর প্রাথমিক খাদকরা উৎপাদককে খেয়ে সেই শক্তি পায় নিজেদের দেহে, গৌণ খাদকরা প্রাথমিক খাদকদের খায়, তৃতীয় শ্রেণীরা গৌণদের খায়, এইভাবে পরস্পরের থেকে দেহের মধ্যে শক্তি যায়। এবার এখানে ওই যে বন্দনা তখন যেটা বললো মনে রাখবে, লিন্ডেম্যান বলে একজন লোক ছিলেন, তিনি তার 10% নিয়ম দিয়েছিলেন। অর্থাৎ কি বলা হলো, যে একটা গাছ, এটা ধরো কোনো একটা ঘাস, সেই ঘাসটা সূর্যের আলো থেকে 1000 কিলো ক্যালোরি শক্তি সে নিজের দেহে আবদ্ধ করেছে। এবার এই ঘাসটাকে যখন গরুতে খাবে, কোনো একটা গরুতে ঘাসকে খেয়ে নিল, সেই গরু কি 1000 ক্যালোরি শক্তি পাবে? পাবে না, সে পাবে তার মাত্র 10%, অর্থাৎ 100 ক্যালোরি শক্তি পেল। আর এই গরুটিকে যখন আবার কোনো বাঘে খেলো, তখন সে তার গরুর দেহের মধ্যে থাকা 100 ক্যালোরি শক্তির মাত্র 10%, 10 ক্যালোরি কিন্তু সেই বাঘ পেল। ঠিক আছে, তো এরকমভাবে বাকি শক্তিগুলো কি হচ্ছে, তাহলে কোথায় উদাও হচ্ছে না, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে উদাও হচ্ছে। যেমন আমরা যদি জানি যে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা জানো যে আমরা সারাদিন খাবারের মাধ্যমে বিভিন্ন ক্যালোরি ইনটেক করি। যেমন তুমি ধরো রাত্রেবেলায় 200 গ্রাম ভাত খেলে, তো এই 200 গ্রাম ভাতের মধ্যে মোটামুটি 200 থেকে 250 ক্যালোরি আমরা পাচ্ছি। তুমি ধরো একটা ডিম খেলে, একটা ডিমের মধ্যে আমরা 70 ক্যালোরি পাচ্ছি। তুমি ধরো 1 কাপ দুধ দিয়ে চিনি দিয়ে চা খেলে, সেটার মধ্যেও আমরা 80 ক্যালোরি পাচ্ছি। এরকমভাবে আমাদের সারা দিনে ধরো আমরা ধরে নিলাম আমরা 2500 ক্যালোরি ইনটেক করলাম, মানে খাবারের মাধ্যমে সারা দিন রাত দুপুর রাতে মিলে 2500 ক্যালোরি খেলাম। এবার সারা দিনে কাজকর্মের মাধ্যমে আমরা 2000 ক্যালোরি খরচ করলাম। আমাদের শরীরে দৈনিক আমাদের যেটা BMI, বেসাল মেটাবলিক ইন্ডেক্স, এবং বেসাল মেটাবলিক রেট, BMR, এই BMR ক্যালকুলেট করার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের উচ্চতা এবং ওজন অনুযায়ী আমাদের শরীরে কত ক্যালোরি শক্তি দৈনিক প্রয়োজন বেঁচে থাকার জন্য। ধরো আমাদের যে দৈনন্দিন কাজ আমি করছি, সেখানে আমার 2000 ক্যালোরি প্রয়োজন। ঠিক আছে, 2000 ক্যালোরি, আমি খাচ্ছি 500 ক্যালোরি করে বেশি, তো এই 500 ক্যালোরি করে প্রত্যেক দিন আমার শরীরে এক্সট্রা জমা হচ্ছে। 500 ক্যালোরি এক্সট্রা জমা হতে হতে যেদিন 7700 ক্যালোরি এরকমভাবে জমা হয়ে যাবে, সেদিন আমার শরীরে 1 কেজি ওজন বেড়ে যাবে, অর্থাৎ 1 কেজি ফ্যাট আমার দেহে সঞ্চিত হবে। ঠিক একই রকম উদ্ভিদদের ক্ষেত্রেও হচ্ছে। এবার যখন আমি আমার খাওয়া কমিয়ে দিলাম, ডায়েট যারা করো সেক্ষেত্রে আমি ডায়েটের কি হচ্ছে না, এই যে খাওয়াটা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে সারাদিনে ভাত ডাল এসব খেয়ে 2500 ক্যালোরি খাচ্ছিলাম, আমি এখন কম খাচ্ছি। এর ফলে ধরো আমি ইনটেক করছি কত না 1500 ক্যালোরি খাচ্ছি 24 ঘন্টায়।
যায়, আমার শরীরের বিএমআর হচ্ছে 2000 ক্যালোরি, মানে অলরেডি আমার আমার শরীরে যতটা শক্তি প্রয়োজন তার থেকে কম শক্তি আমি গ্রহণ করেছি। এর ফলে আগে থেকে যে চর্বিগুলো আমার শরীরে জমে রয়েছে, অতিরিক্ত ফ্যাটগুলো জমে রয়েছে, সেগুলো তখন বার্ন হচ্ছে, গলে গলে সেই অতিরিক্ত শক্তিকে যোগান দিচ্ছে। তার ফলে আমার শরীরের ওজন কমছে, কারণ ফ্যাটগুলো এখন গলে যাচ্ছে। এইভাবে ওজন বাড়া কমা হয় মানুষের শরীরে ডায়েটের মাধ্যমে এবং অতিরিক্ত খাওয়ার মাধ্যমে। এই কারণেই আমাদের ওজন বাড়ে, ঠিক আছে। ঠিক উদ্ভিদদের ক্ষেত্রেও এটা আমরা দৈনন্দিন এই যে আমাদের বিএমআর বলছি 2000, অর্থাৎ আমরা যে কাজগুলো করছি এখন, যেমন আমি তোমাদের কথা বলছি, হাঁটাচলা করছি, আমাদের শরীরের আভ্যন্তরীণ পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, ষড়যন্ত্র, এই সব কাজগুলো হচ্ছে। এই সমস্ত কাজ উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রেও হচ্ছে, যে কারণে এই সব কাজে তারা দেহের শক্তির 90% শক্তি কিন্তু খরচ করে ফেলছে। মানুষও তাই, আমরা যে ক্যালোরি ইনটেক করি তার 90% শক্তি আমাদের শরীরে এই সমস্ত কাজে খরচ হয়ে যায়, ঠিক আছে, আমাদের বিএমআর এর মধ্যে। তো বাকি 10% সেটা আমাদের দেহে জমা হচ্ছে চর্বি আকারে, সেইটা আমাদের পরবর্তী খাদক বাঘ যখন গরুকে খাচ্ছে, সেই বাঘ কিন্তু সেই শক্তিটা পাচ্ছে। ওকে, এরপর হচ্ছে পদার্থের চক্র। এখানে পদার্থের চক্র একটা বিশাল বড় চ্যাপ্টার, এখানে ছোট্ট করে দেওয়া রয়েছে। হ্যাঁ বলো। বি বিএমআই এর স্যার ফুল ফর্মটা কি বললেন? বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে। হ্যাঁ, আর বিএমআই হচ্ছে বেসাল মেটাবলিক ইন্ডেক্স। তো দেখো পদার্থের চক্র যেটা কার্বন চক্র, কার্বন চক্রতে কি বলা হচ্ছে, যে কার্বন চক্রতে বলা হচ্ছে যে ধরো আমি এই যে নিঃশ্বাসকে ত্যাগ করলাম, ধরো আমি প্রশ্বাস টানলাম, এই যে প্রশ্বাসের মাধ্যমে আমরা এই মুহূর্তে যে শ্বাসবায়ুটা গ্রহণ করছি, ঠিক এই শ্বাসবায়ুটা আজ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে কত, প্রাণের সৃষ্টি হয়েছে 350 কোটি বছর আগে। তো ধরো 100 কোটি বছর আগে আমার মতোই কেউ না কেউ, কোনো একটা আদিম মানুষ এই শ্বাসবায়ুটাকেই কিন্তু গ্রহণ করেছিল এবং সে ত্যাগ করেছে। আমি আবার টানছি, আমরা প্রত্যেক মুহূর্তে যে শ্বাসবায়ুকে গ্রহণ করছি, সেটা এর আগেও বহু বহু প্রাণী সেই একই শ্বাসবায়ু গ্রহণ করেছে। অর্থাৎ আমরা যে জিনিসগুলো পরিবেশ থেকে কাজে লাগাচ্ছি, সেগুলো ঘুরে ফিরে চক্রাকারে আবর্তিত হচ্ছে। সেই অক্সিজেন, যে অক্সিজেন পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় ছিল, সেই অক্সিজেনই এখনও আমরা গ্রহণ করছি, ঠিক আছে। যে অক্সিজেন আজ থেকে ধরো আমার দাদুর বাবা যে বাতাসের অক্সিজেনগুলোতে শ্বাস নিয়েছিল, আমরাও সেই অক্সিজেনেই শ্বাস নিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে কার্বন চক্রতে কি বলা হচ্ছে না, এই যে কার্বন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, বা নাইট্রোজেন চক্রতে নাইট্রোজেন রয়েছে, সেগুলো পরিবেশ থেকে জীবদেহে ফিরে যায়, আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে আসে। এটা চক্রাকারে আবর্তন করতে থাকে জলচক্রের মতো, কখনো ফুরিয়ে যাচ্ছে না। ঠিক এই জন্য এটাকে আমরা কি বলছি, এটাকে সেই গ্যাসের নাম অনুসারে চক্র বলা হয়। যেমন অক্সিজেন চক্রও রয়েছে। হ্যাঁ, কখনো শুনেছো যে জল ফুরিয়ে যাওয়ার মতো অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে পৃথিবী থেকে? হয় না। অক্সিজেন দূষিত হতে পারে, বাতাস দূষিত হতে পারে, কিন্তু এমন কখনো হবে না অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, কারণ বায়ুমণ্ডলে সেই অক্সিজেনই রয়েছে যে অক্সিজেনে আমাদের দাদুরা শ্বাস নিয়েছে, আমার বাবারা শ্বাস নিয়েছে, আমরা শ্বাস নিচ্ছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও সেই অক্সিজেনেই শ্বাস নেবে, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনটা বায়ুমণ্ডলের ভেতরে সেটাই রয়েছে। এবার পলিউশন হতে পারে সেটার, তো এটা বিভিন্ন পদার্থের ফিরে ফিরে আসা, ঘুরে ফিরে এই চক্রাকার আবর্তনকেই পদার্থের চক্র বা গ্যাসীয় চক্র বলা হয়, এগুলোকে পদার্থের চক্র বলা হয়। আচ্ছা, এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেল। এরপরে রয়েছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের সমাজ, সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন বিদ্যালয়, অফিস, আদালত, এই সবগুলোকে নিয়ে আমাদের সমাজ সংস্কৃতিকে নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়, এবং সেই সমাজে থাকতে গেলে আমাদেরকে বেশ কিছু নিয়ম কানুন মানতে হয়, যেগুলোকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়। তো এটাই হচ্ছে সামাজিক পরিবেশ। হ্যাঁ, বলা হয় না যে সামাজিক পরিবেশ অনেক সময় অনেক মানুষের কারণে অস্থিতিশীল হয়ে পড়ে। কেউ যদি রাতে ড্রিঙ্ক করে এসে চিৎকার চেঁচামেচি করে, তাহলে সেই আশেপাশে প্রতিবেশী মানুষ যারা রয়েছে তারাও বিরক্ত বোধ হবে, এবং সেই সামাজিক পরিবেশটাও খারাপ একটা পরিবেশ হবে, তাই না? ঠিক সেরকমই, অর্থাৎ একটা ভালো সামাজিক পরিবেশ যেমন একটা শিশুর ভালো রকম ডেভেলপমেন্ট ঘটায়, ঠিক সেরকম একটা খারাপ সামাজিক পরিবেশ একটা শিশুকে খারাপের দিকেও ঠেলে দিতে পারে। তো সামাজিক পরিবেশ বলতে আমাদের সমাজটা কেমন, সমাজের ক্লাইমেটটা কেমন, সেটার উপর এটা বলা হচ্ছে। ওকে, এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা বলো? যদিও আমাদের বায়োটিক অ্যাবায়োটিক ছিল, তাও আমরা উপরে অনেক কিছুই আজকে জানলাম। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলবে। স্যার কার্বন চক্র আগে বলুন। আচ্ছা, সেটা হোক কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, যে কোনো চক্র হোক, মনে রাখবে শুধু একটা জিনিস, যে জীবদেহ থেকে বায়ুমণ্ডল থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে বায়ুমণ্ডলে
এই সমস্ত গ্যাসের চক্রাকার যে আবর্তন সেটাকেই সেই চক্র বলে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে আবর্তন জীবদেহ থেকে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল থেকে জীবদেহে যে আবর্তন সেটা কার্বন চক্র। অক্সিজেনের যে আবর্তন বায়ুমণ্ডল থেকে জীবদেহে, জীবদেহ থেকে বায়ুমণ্ডলে, সেটা অক্সিজেন চক্র। এরকম মানে কেমন হচ্ছে দেখো, উদ্ভিদ বা প্রকৃতি থেকে আমরা শ্বাস নিচ্ছি এবং তার পর মুহূর্তেই দেখো শ্বাস বায়ুকে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা কি শ্বাস বায়ুকে ভিতরে একটা বেলুনের মতো কি ভিতরে বাতাসকে ধরে রাখতে পারছি যতদিন বাঁচছি? তা না, আমরা জাস্ট অক্সিজেন গ্রহণ করছি, তারপরেই বাতাসকে আবার ছেড়ে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে ওই বাতাসকে আবার অন্য কেউ গ্রহণ করছে, অন্য কোনো প্রাণী গ্রহণ করছে। এটাই হচ্ছে চক্রাকার আবর্তন। বোঝা গেল সৌভিক? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আশা করি এতদূর ক্লিয়ার হয়েছে। কালকে যখন মক টেস্ট দেবে তখন বুঝতে পারবে কতটা কি বোঝা গেছে তোমাদের। চলো তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে। গুড নাইট সবাইকে। কারো কোনো প্রশ্ন যদি থাকে ওকে স্যার। শেষে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আর রেকর্ডিং পেয়ে যাবে, পিডিএফও পেয়ে যাবে। রেকর্ডিং পিডিএফ পেতে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, সমৃদ্ধি গুড নাইট, সবাইকে গুড নাইট। চলো শেষ করলাম আজকের ক্লাসটা এখানে আমরা।